আসলে এতভাবে আসলে প্রচার প্রচারণা চলছে, সরকার নিরুৎসাহিত করছে, করের জায়গাটাতে কিন্তু আমরা সেভাবে আসলে কাজ দেখতে পাইনি। সেই অর্থে অনেকদিন ধরে আসলে আত্মা কাজ করছে, প্রজ্ঞা কাজ করছে, তারপরেও আস্তে আস্তে খুব ক্রলিং রেটে আসলে এই ট্যাক্সটা বাড়ছে। সরকার তো জানে যে আসলে 75% যেটা আসলে সিগারেটের ব্যবহার সেটি কিন্তু ওই নিম্ন স্তরের সিগারেট ব্যবহার সেখান থেকে হয়। তো কিন্তু তা সত্ত্বেও এবং এই প্রজ্ঞার দিক থেকে বারবার এটা বলা হচ্ছে, প্রতি বছর বলা হয় যে এখানে ট্যাক্সটা বিশেষ করে সাপ্লিমেন্টারি ডিউটি সেটা বাড়ানো হোক, এটা দামটা বাড়ানো হোক, কিন্তু আলটিমেটলি সেখানে কিন্তু কাজ হচ্ছে না। এবং সেখান থেকে আপনারা মানে সুন্দর একটা কথা বলেছেন যে আসলে এই যে আচ্ছা আমরা কর যদি বাড়াই তাহলে সেক্ষেত্রে আসলে ফলাফলটা কি হবে, তাহলে সেক্ষেত্রে তো আসলে হয়তো ভোগ কমে যাবে আর কি, সিগারেটের ব্যবহার কমে যাবে। তাহলে কি সরকার এই যে সরকার লোভের মধ্যে ফেলে আসলে আলটিমেটলি যে এখান থেকে আসলে পরে দেখা যাবে যে আর কর আসছে না। কিন্তু আসলে বিষয়টা কি, বিষয়টা হচ্ছে খুব পরিষ্কার। এটা হচ্ছে যে এটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে যে ইলাস্ট্রিসিটি অফ ডিমান্ড। এটার মানে হচ্ছে যে আপনার দাম যদি বাড়ে তাহলে ভোগ কতটুকু কমবে বা ব্যবহার কতটুকু কমবে। অন্যান্য পণ্যের ক্ষেত্রে দাম যদি বাড়ে তাহলে সেক্ষেত্রে খুব দ্রুত ভোগটা কমে যায়। এবার তরমুজের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছেন যে একটুখানি দাম বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা, তখন কিন্তু ক্রেতারা মুখ ফিরিয়ে নিয়েছেন। কিন্তু এই যে ধূমপানের ক্ষেত্রে যেটা দেখা যায় যে এটা কিন্তু অত দ্রুত কমে না, এটা আস্তে আস্তে কমে, খুব কম পরিমাণে কমে। এখানকার যে স্থিতিস্থাপকতা সেটা খুবই কম। বিড়ির ক্ষেত্রে দেখা গেছে যে অনেক কম, যেটা আসলে ওই মানে একের চাইতে অনেক নিচে। মানে এক মানে হচ্ছে যে যতটুকু দাম বাড়াবেন ততটুকু আসলে কমবে। তো সিগারেটের ক্ষেত্রেও বিভিন্ন রকমের এস্টিমেট আছে, কিন্তু নিম্ন স্তরের যে সিগারেট সেটার বিড়ির মধ্যে যে স্থিতিস্থাপকতা সেটা প্রায় একই রকমের। তো সুতরাং দাম বাড়ালেই আসলে এখানে ওইরকম ভোগটা বা ব্যবহারটা অত দ্রুত কমবে না, এটা আস্তে আস্তে কমবে। ভিশন এসি নিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। নতুন যারা ভোগ করতে চান বা নতুন যারা তরুণ রয়েছেন, যারা অল্প বয়সী, তারা যে ভোগের সিদ্ধান্ত যখন নেবেন তখন দেখবেন যে যখন দামটা বেশি তখন কিন্তু তারা ওইটা কেনার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন, কম কিনবেন। তো উদ্দেশ্য হচ্ছে ওইটা যে একই সঙ্গে প্রচারণা চলবে, বিভিন্ন রকমের যে যতটুকু আইনের মধ্যে থেকে বিধিনিষেধ দেওয়া যায় ততটুকু আমরা দিব, কিন্তু একই সঙ্গে যে জায়গাটা খোলা আছে সেটি হলো যে কর বাড়ানো, দাম বাড়ানো। তো সেটার মাধ্যমে যদি আমরা কিছু সাফল্য অর্জন করতে পারি অন্তত জনস্বাস্থ্যের ক্ষেত্রে, তামাকের ব্যবহার, সিগারেটের ব্যবহার, বিড়ির ব্যবহার কমিয়ে, তাহলে সেটা আমরা করবো না কেন? তো সেটাই উদ্দেশ্য আমাদের। একটা বড় যেটা লং টার্ম টার্গেট সেটি হলো 2040 সালের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা তো তামাক মুক্ত আসলে দেশ অর্জন করতে চাই। তো এবং এসব তামাক মুক্তের মানে হচ্ছে 4% মতো হয়তো থাকবে ব্যবহার, 4-5%। হ্যাঁ, তো এটাই হলো টার্গেট, এবং এটা হয়তো আমাদের জন্য একটা উচ্চাভিলাষী হয়তো লক্ষ্য, কিন্তু তারপরেও ওইরকম একটা ভালো টার্গেট যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে হয়তো আমরা এটা অতটুকু না পারলেও হয়তো কাছাকাছি যেতে পারি। এখন দুটো জায়গা আছে, একটা হলো যে আসলে কর বাড়ানো এবং দাম বাড়ানো। দাম বাড়ালে কি হয়, যদি কর না বাড়ায় তাহলে তখন কোম্পানিগুলোর মুনাফা কিন্তু সাংঘাতিকভাবে বেড়ে যাবে, তখন প্রচুর বিনিয়োগও করবে। নতুন বিনিয়োগ করলে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে তারা এনবিআর এর উপরে এত চাপ তৈরি করে যে ওই চাপটা আসলে নেওয়া অনেক কঠিন হয়ে যায় আসলে এনবিআর এর পক্ষে, যে ওইটাকে ম্যানেজ করা, ডিফেন্ড করা, তখন কিন্তু তারা করতে পারেন না। এটা একটা মানে একটা সমস্যা, সেটা আমাদের একটু স্বীকার করতে হবে। সুতরাং বিনিয়োগের যে নতুন জায়গা সেটা আমরা বা সুযোগ সেটা তৈরি করতে দেওয়া যাবে না। ইতিমধ্যে জাপান টোবাকো এসছে এবং আরও অনেকেই হয়তো ইন্টারেস্টেড বাংলাদেশের মার্কেটে আসতে, কিন্তু আমরা খুব সতর্কভাবে এখানে আগাবো। এবং যদি আমরা কর বাড়াই তাহলে সেই ক্ষেত্রে তখন আর এই কোম্পানিগুলো নতুন কোনো বিনিয়োগের চিন্তা ভাবনা যখন করবেন তখন একটু সাবধানে করবেন। তো এই কারণেই করটা খুব জরুরি। আর করটা এলে যেহেতু স্থিতিস্থাপকতা কম ধূমপানের ক্ষেত্রে বা যে সমস্ত পণ্যের ক্ষেত্রে, তো সুতরাং আস্তে আস্তে হয়তো দীর্ঘমেয়াদে 10 বছর 15 বছর লাগবে, কিন্তু কমে যাবে এটার ব্যবহার। সেটা অন্যান্য দেশের অভিজ্ঞতা থেকে আমরা জানি যে বিভিন্ন দেশে গবেষণা হয়েছে, দেখা গেছে যে যেখানে কর বেড়েছে সেখানে ব্যবহারটা কমেছে, কিন্তু আলটিমেটলি নিট যে রেজাল্ট সেটা হচ্ছে যে সরকারের যে আয়, রাজস্ব আয় সেটা বেড়ে গেছে, এবং এটা সব দেশেই হয়েছে এটা। তো সুতরাং ওই জায়গাতে আমাদের একটু নতুন করে চিন্তা করতে হবে। আর আস্তে আস্তে যদি আমরা কর বাড়াই অল্প অল্প করে, তাহলে সেক্ষেত্রে আসলে ফলাফলটা ভালো হয় না। তার কারণ এর মধ্যেই এই কোম্পানিগুলো তখন ইকোনমিজ অফ স্কেল, তারপর নতুন টেকনোলজি, এই টেকনোলজি ইন্ট্রোডিউস করার ফলে তাদের কিন্তু উৎপাদন খরচটা কমে যায়, এবং তারা কিন্তু বিভিন্ন রকমের বৈচিত্র্যকরণ করেন, মানুষদেরকে প্রলোভন দেখান, এমন নাম রাখেন, হলিউড, ডার্বি, এই সমস্ত নাম দিয়ে কিন্তু এটা চমৎকার
এক ধরনের মেসেজ দেন যে সমস্ত যারা নতুন ধরনের ক্রেতা রয়েছেন, যারা তরুণ সম্প্রদায় তাদের জন্য, যার ফলে ওইভাবে আসলে ব্যবহারটা কমে না। তো সুতরাং আমাদের এখানে একটা কাজ মানে আসলে দুটো কাজ করতে হবে। এটা হচ্ছে দাম বাড়ানো এবং দামের সাথে সমন্বয় রেখে কর বাড়ানো, যাতে দাম এমনভাবে না বাড়ে যে একেবারে নতুন বিনিয়োগে কোম্পানিগুলো উৎসাহিত হন, এবং একই সঙ্গে কর বাড়াতে হবে যাতে করে যারা কোম্পানিগুলো আছেন তারা তাদের মুনাফার যে জায়গাটা সেটা কমে যায়, এবং আস্তে আস্তে তারা যেন এই যে ব্যবসা সেই ব্যবসা থেকে চলে যান, এবং তারা চলে গেলে আস্তে আস্তে তখন এটার ব্যবহারটাও কমে যাবে এবং যোগানো কমে যাবে। তো এই উদ্দেশ্য নিয়ে আমরা আসলে কাজ করছি অনেক দিন ধরে, প্রায় 1.5 দশক হয়ে গেল আসলে আমরা এই জায়গাতে কাজ করছি। কিন্তু ফলাফল আপনারা দেখতে পাচ্ছেন যে হ্যাঁ, ব্যবহারটা কমছে, আস্তে আস্তে সরকারও সচেতন হচ্ছে, তার যে ট্যাক্স রেভিনিউ সেটাও আসছে, বাড়ছে। তো আরেকটু বাড়াতে হবে আমাদের ট্যাক্স রেভিনিউ, এবং সেটার একটা বড় উপায় হচ্ছে যেটা কিনোট স্পিচে এলো, যে আমাদের ট্যাক্স বাড়ানো এবং দামও বাড়ানো। এবং দামের কথা যেটা এসছে খুবই ইন্টারেস্টিং, সেটা হলো যে নিম্ন স্তরের ক্ষেত্রে আসলে আমাদের 60 টাকা করতে হবে। এখন যে দামটা রয়েছে সেই দাম দিয়ে আসলে খুব সহজেই মানুষ আসলে কিনতে পারছেন, এটি ব্যবহার করতে পারছেন। এবং একই সঙ্গে এখানে যদি আমাদের যে মানে সাপ্লিমেন্টারি ডিউটি সেটা যদি অন্য স্তরের মতো করে যদি আমরা রাখতে পারি, যেমন 65%, তো এখানে যেটা বলা হয়েছে 63%, আমি মনে করি যে আসলে প্রত্যেকটা স্তরের জন্য একই রকমের সম্পর্ক শুল্ক থাকা দরকার। হ্যাঁ, এবং একই সঙ্গে যেহেতু এখানে ভ্যাট রয়েছে 15%, 1% যে সারচার্জ রয়েছে, তো এটা মিলে 81%। যদি আরও কিছুটা বাড়ানো যায় কর, সেটাও আমরা চিন্তা করতে পারি। কিন্তু এইরকমভাবে যদি আমরা একটা কর কাঠামোর কথা ভাবি, তাহলে সেক্ষেত্রে এটা অবশ্যই স্বল্প মেয়াদে সরকারকে অতিরিক্ত রাজস্ব দেবে, যেটা দিয়ে আসলে যে এখন যে অর্থনৈতিক এটা সংকট চলছে এই মুহূর্তে, যে আসলে রাজস্বের ক্ষেত্রে আমরা একটু টানাপোড়েনের মধ্যে আছি, তো সেই জায়গাতে আমরা কিছুটা ঘাটতি মোকাবেলা করতে পারবো। তো এটি একটি বিষয়। আর একটা বিষয় আমি বলতে চাই, সেটি হলো যে স্বাস্থ্যের ক্ষতি যেটা, সেটা হিসাবটা একটু পুরনো, মানে 2017 দিকে আর কি একটা হিসাব, কিন্তু তারপরে এই হিসাবের কিন্তু একটা খুব বড় রকমের বার্তা রয়েছে, যে 30,000 কোটি টাকার যদি আমাদের স্বাস্থ্য জিডিপি থেকে চলে যায়, স্বাস্থ্য খরচ এবং উৎপাদনশীলতা চলে যাওয়ার কারণে, এবং একই সঙ্গে 22,800 কোটি টাকার যে এই যে যেহেতু এই সিগারেটের কোম্পানিগুলো তারা ট্যাক্স দিচ্ছে, তাহলে বাকি যে 7,500 কোটি টাকা, তো সেটা কোথায় গেল? এটা তো আসলে ওয়েলফেয়ার লস সোসাইটি থেকে, এটা কিন্তু চলে যাচ্ছে। তো এখন এই যে একটা বড় অঙ্কের টাকা, সেই টাকাটা কিন্তু সমাজে যদি থাকতো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তখন এই টাকার একটা বিকল্প ব্যবহার ছিল। আমরা কয়েকটা সেতু করতে পারতাম, যেটা এখন আমরা বিদেশ থেকে অর্থ ধার করে করছি। তো এখন এটার কথা কে ভাববে? তো আমি মনে করি যে এই জায়গাটাতে একটু চিন্তা করার দরকার রয়েছে। আর ফাইনালি যেটা আমরা বারবার বলছি, সেটা হলো যে একটা সহজ কর নীতিমালা তামাকের জন্য, এবং সহজ এবং শক্তিশালী। মানে এখানে সহজ করার একটা বড় উদ্দেশ্য বা যৌক্তিকতা হচ্ছে যে এখনকার যে কর কাঠামো সেটা অত্যন্ত জটিল, যেটা আমরা কিনোট স্পেসে শুনেছি, এবং এই জটিলতার সুযোগ কিন্তু কোম্পানিগুলো নিচ্ছে, এবং তারা কোনো না কোনো হয়তো কর ফাঁকি দিচ্ছে, অথবা তাদের মুনাফা ট্রান্সফার করছে অন্য দেশগুলোতে এই সমস্ত জটিলতার কারণে, এবং সেখানে আসলে এটাকে আদায় করাটাও কঠিন হয়ে যাচ্ছে আমাদের যারা কর্মকর্তা রয়েছেন তাদের জন্য। তো এটা কিন্তু এক ধরনের লিভারেজ দিচ্ছে এই কোম্পানিগুলোকে। এখন যদি সহজ একটা কর নীতিমালা হতো, তাহলে সেক্ষেত্রে কিন্তু আদায়টা সহজ হতো। হ্যাঁ, আর এটাকে শক্তিশালী করতে হবে ইন দ্য সেন্স যে যেন এনবিআর অতিরিক্ত কোনো মানে অনৈতিক চাপের মধ্যে না পড়েন। তো সুতরাং মানে এইভাবে যদি আমরা একটু চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে আমি মনে করি যে অন্যান্য জায়গাতে আমরা যুদ্ধ করছি, যে হয়তো সেখানে যে কৃষি যে জমি সেটাকে যে এখন এই মুহূর্তে যে খুব ব্যবহার করা হচ্ছে তামাক উৎপাদনের জন্য, তো সেটার জন্য এখন এই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী তো একটাই কথা, সেটা হচ্ছে 1 ইঞ্চি জায়গাও ফেলে রাখা যাবে না। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। আর এই বছর যেটা একটা বড় সমস্যা রয়েছে, সেটা হলো যে পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু বন্যা হচ্ছে এখন, যার ফলে ওই জায়গা থেকে আমরা হয়তো খাদ্যটা সোর্স করতে পারবো না। সুতরাং আমাদের দেশে খাদ্যটা উৎপাদন করতে হবে। তো এই উৎপাদনের জন্য আমাদের জমি প্রয়োজন, এবং জমিটা যদি আমরা তামাক উৎপাদনের জন্য ব্যবহার করি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আসলে এই যে খাদ্য নিরাপত্তাহীনতা, সেখান থেকে কিন্তু বের হয়ে আসতে পারবো না আমরা। তো এই বিষয়গুলো যদি আমরা মাথায় রাখি, তাহলে সেই ক্ষেত্রে এই তামাকের উৎপাদনটা নিরুৎসাহিত করতে হবে। একই সঙ্গে আমাদের একটা শক্তিশালী এবং সহজ কর কাঠামো সেটা প্রণয়ন করতে হবে, এবং নিম্ন স্তরের যে সিগারেট সেটার যে কর সেটা বাড়াতে হবে, এবং সেটা যে প্রস্তাবনা রয়েছে আমি মনে করি যে 65% করাটা ভালো। এবং একই সঙ্গে এটার দাম বাড়াতে হবে, এবং দাম এবং কর দুটো যদি বাড়াই আমরা, তাহলে সেই ক্ষেত্রে আস্তে আস্তে এই তামাক কোম্পানিগুলো এখানকার বিনিয়োগ কমবে এবং মুনাফাও তাদের কমে যাবে, এবং আস্তে আস্তে আমরা দীর্ঘমেয়াদে
যেটা তামাকমুক্ত বাংলাদেশের যে স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দেখিয়েছেন, এবং আমরাও মানে অত্যন্ত আনন্দিত যে এই জায়গাতে যদি আমরা যেতে পারি তাহলে সেই ক্ষেত্রে আমরা আমাদের যে এটা স্বাস্থ্যগত যে উন্নতি সেটা যেটা আমরা অর্জন করতে পারবো, সেটা দিয়ে কিন্তু আমরা 2040 সালের মধ্যে বা 40 সালের মধ্যে যে উন্নত দেশের কাতারে গিয়ে দাঁড়ানো, তো সেটা আমরা অর্জন করতে পারবো।